ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি প্রাইমারি টিটির উপরে ক্লাস নাম্বার 4 বা ডে 4 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এর আগের দিন আমি করিয়েছিলাম বাক্যের 5টা ভাগের কথা বলেছিলাম। সেখানে বলেছিলাম এক ধরনের বাক্য আছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, আর এক জায়গায় বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স বা যাকে বলি আমরা সাধারণ বাক্য বলেছিলাম। আরেক ধরনের বাক্য বলেছিলাম ইন্টারোগেটিভ বলেছিলাম, বা যেখানে কোশ্চেন মার্ক থাকে, প্রশ্নবোধক বাক্য বলেছিলাম। তো এখানে সাধারণ বাক্যের সাথে প্রশ্নবোধক বাক্যের তফাৎ আমি এটাই বলেছিলাম যে আই অ্যামটা যদি সাধারণ বাক্য হয়, ফুল স্টপ হয়, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হবে? সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। আশা রাখছি বুঝতে পারছো। তাহলে সাধারণ বাক্যে কি হয়? সাবজেক্ট বা কর্তা যুক্ত সাহায্যকারী ক্রিয়া, আর প্রশ্নবোধক বাক্যে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এইটা যুক্ত সাবজেক্ট। এইটাই হচ্ছে সাধারণ বাক্যের সাথে প্রশ্নবোধক বাক্যের ফারাক। এরপর তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে স্যার, আপনি তো বললেন যে সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করা, তাহলে এর কি কোনো পার্টিকুলার নিয়ম আছে? একটা নির্দিষ্ট তো নিয়ম যে কোনো কিছুরই থাকবে। তো এটার ক্ষেত্রেও কিন্তু এক্সেপশন নয়, এটার ক্ষেত্রেও কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। প্রথমেই যেটা তোমাদেরকে জানা একান্ত জরুরি যে প্রশ্ন দুই ধরনের হতে পারে, কোশ্চেন দুই ধরনের হতে পারে, প্রশ্ন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো WH কোশ্চেন, তাই তো? তাহলে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে হচ্ছে যে প্রশ্নের উত্তর হবে আইদার ইয়েস অর নো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আর ইউ ম্যাড, আর ইউ ক্রেজি, তুমি কি খ্যাপা, তো তার উত্তর অবভিয়াসলি হবে হ্যাঁ কিংবা না, তাই তো? হ্যাঁ আমি খ্যাপা, না আমি খ্যাপা নই, তাই তো? তাহলে তাদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আবার কিছু প্রশ্ন আছে তোমাকে জিজ্ঞেস করা হয়, যদি জিজ্ঞেস করি যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, বা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, সেখানে তো ইয়েস বা নো দিয়ে প্রশ্নের উত্তর করা যাবে না। তাহলে সেই প্রশ্নগুলোকে বলা হয় WH কোশ্চেন, যেগুলো শুরু হয় WH ওয়ার্ড দিয়ে। কোনগুলো WH ওয়ার্ড? হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হুজ, হোয়ার, তাই তো? এটসেট্রা ইত্যাদি। তাহলে এই যে হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হুজ, হোয়ার, এই যে দেখতে পাচ্ছ WH ওয়ার্ডগুলো WH দিয়ে শুরু হচ্ছে। একমাত্র এটা হাউটা হচ্ছে ব্যতিক্রমী WH, এটা WH দিয়ে শুরু হয় না, তবু হাউটাকে ব্যতিক্রমী WH বলা হয়। হোয়েন, হুজ, হোয়ার, এইগুলো দিয়ে যখন প্রশ্নগুলো শুরু হবে, তাদের একটা নির্দিষ্ট উত্তর থাকবে, দে আর কল্ড, তাদেরকে বলা হয় WH কোশ্চেন। তাহলে হোয়াট ইজ ইউর নেম, হুজ হাউস ইজ দিস, কার বাড়ি এটা, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হু আর ইউ, তুমি কে, হুইচ ইজ ইউর পেন, তাই তো? বা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তাহলে এগুলোর একটা নির্দিষ্ট উত্তর আছে, যাদের নির্দিষ্ট উত্তর আছে তাদেরকে বলা হয় WH কোশ্চেন। কোশ্চেনের ফরম্যাট কিন্তু একটাই, সাধারণ বাক্যে থাকবে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্নবোধক বাক্যে থাকবে সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। এটা মাথায় গেঁথে নাও। তাহলে ইয়েস নো কোশ্চেন কি করে চিনতে পারবো আমরা? ইয়েস নো কোশ্চেন গুলো শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে। কি ক্রিয়া দিয়ে? সাহায্যকারী ক্রিয়া। তাহলে তোমাদের মনে অবভিয়াসলি একটা প্রশ্ন আসবে, সে স্যার সাহায্যকারী ক্রিয়াটা কি? আমরা তো ক্রিয়া জানি, ক্রিয়া মানে ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, তো সাহায্যকারী ক্রিয়াটা কি? তাহলে এটা জানার জন্য এই সাহায্যকারী ক্রিয়াটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, যেগুলো শুরু হয় ইয়েস নো কোশ্চেন শুরু হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে, আর WH কোশ্চেন শুরু হয় WH ওয়ার্ড দিয়ে।
তোমরা বুঝতে না পারলে ভিডিওটা পজ করে করে দেখবে। আশা রাখছি তোমাদের আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার করতে আমি সমর্থ হব। তাহলে আমরা চলে আসি যে ওই সাহায্যকারী ক্রিয়া। আমরা যেহেতু ভার্ব মানে ক্রিয়া, কাজ বোঝালে যে শব্দের দ্বারা কাজ বোঝায়, যে পার্টস অফ স্পিচের দ্বারা কাজ বোঝায় তাকে বলা হয় ভার্ব। করা, হওয়া, আছে, ছিল বোঝায় তাকে বলা হয় ভার্ব। ভার্বের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে মেন ভার্ব বা প্রধান ক্রিয়া, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব বলে একে, মানে হেল্প করে, তাই তো। আচ্ছা, এই মেন ভার্বকে আমরা যদি বলি ড্রাইভার, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হলো হেল্পার। কোনো একটা জায়গায় বাইরে আমরা বেড়াতে যাচ্ছি, সেখানে অনেকটা আমাকে ড্রাইভ করতে হবে, তাহলে শুধু ড্রাইভার নিলেই হবে না, সাথে আমাকে হেল্পার নিতে হবে। যে হেল্পারটা ড্রাইভারকে অনেক সময় কি করবে, সাহায্য করবে। ভার্বের ক্ষেত্র সেই যে এটা হচ্ছে প্রধান ক্রিয়া আর এটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি করে, মেন ভার্বকে হেল্প করে অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে। এরপরে এই অক্সিলারি ভার্বকে আবার কয়েকটি অংশে আমরা ভাগ করি। সেটা হলো বি ভার্ব, নামটা শুনেই বুঝতে পারছো, বি মানে হওয়া। প্রেজেন্ট টেন্সে হলো বি এর ফর্ম am is are, আর পাস্ট টেন্সে হলো was বা were, তাই তো। এগুলো সব বি থেকে এসছে, am is are, was were, এগুলো সব বি থেকে এসছে। যাদের মনে হয় বা ছিল, যেমন আই এম নট আ ব্যাড বয়, তাই তো। তাহলে আমি একটা ব্যাড বয় নই, তো যে am ইউজ করছি। তা আমি আই ওয়াজ নট আ ডেকয়েট, তাই এখানে ওয়াজটা হলো বি ভার্ব, এগুলো সব বি থেকে এসছে। যার পাস্ট টেন্স হলো ওয়াজ, থার্ড ফর্ম হলো বিন। এরপর হলো দ্বিতীয় নম্বর ভার্ব হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হলো হ্যাভ ভার্ব, যেগুলো এসছে হ্যাভ থেকে, তাই তো। প্রত্যেকটাই মানে হচ্ছে হ্যাভ, আছে বা ছিল। এরপরে চলে আসছি আমরা ডু ভার্ব বা ডামি ভার্ব যেটাকে বলে, ডু, ডাজ, ডিড, এগুলোকে বলা হয় ডামি ভার্ব। আর আছে মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারি কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সব হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হলো মডাল অক্সিলারি, তাই তো। তাহলে এগুলো হলো সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, যারা মেন ভার্বকে কি করে, হেল্প করে অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে, তাই না। তাহলে এই যে অক্সিলারি ভার্ব বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, যে আমাদের যে সেই প্রশ্নতে ফিরে আসি। প্রশ্নকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ইয়েস নো কোশ্চেন, একটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের উত্তর হবে আইদার ইয়েস, হয় হ্যাঁ, না হলে না। তাহলে ইয়েস নো কোশ্চেন গুলো কি দিয়ে শুরু হতে পারে, এই বি ভার্ব দিয়ে শুরু হতে পারে, am is are, was were এর মধ্যে একটা থাকতে পারে, বা হ্যাভ ভার্ব থাকতে পারে, এখানে হ্যাভ, হ্যাজ, বা হ্যাড, বা ডু ভার্ব থাকতে পারে, ডু, ডাজ, ডিড, এই ডামি ভার্ব গুলো থাকতে পারে, অথবা মডাল অক্সিলারিজ থাকতে পারে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এইগুলো দিয়ে যদি প্রশ্নটা শুরু হয়, যার বোঝে সেটার উত্তর হয় হ্যাঁ হবে, না হলে না হবে, মানে এটা হলো ইয়েস নো কোশ্চেন, তাই তো। তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে। আমরা মেইন জায়গায় চলে আসি। আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো প্রশ্ন তৈরি করা, বা সাধারণ বাক্য থেকে কি করে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো, তাই তো। আমাকে কোনো একটা দিয়ে দিল যে ইউ আর নটি, তুমি হচ্ছে দুষ্টু। তাহলে এটা দেখে কি করে বুঝতে পারছো যে এটা কোন ধরনের বাক্য বলতো, সাধারণ বাক্য, না প্রশ্নবোধক বাক্য, না ইচ্ছা বোধক বাক্য, না অনুরোধ উপদেশ সূচক বাক্য, না বিস্ময়সূচক বাক্য। তুমি দেখছো শেষে ফুল স্টপ রয়েছে, মানে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে সাহায্যকারী
সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তাই তো। এই আটটা কি ভার্ব? ওই যে বি ভার্ব, am is আর was were এগুলো বি ভার্ব না? তাহলে এটা সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো সাধারণ বাক্য। এটা যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে বলতো? ইউ আরটা কি হয়ে যাবে? সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়াটা শুধুমাত্র উল্টে যাবে, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ইউ আরটা আর ইউ হয়ে যাবে, কিছুই নয়, বাকি যা থাকবে তাই, যা থাকবে তাই, এটা কিন্তু মাথায় রাখবে। এবং শেষে অবশ্যই একটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এটা হলো প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন হয়ে গেল। তাহলে তোমরা হয়তো প্রশ্ন তোমাদের মনে জেগেছে কিনা, তবে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে সাবজেক্টের পরে যখন সাহায্যকারী ক্রিয়া রয়েছে, ক্রিয়াকে তো দুটো ভাবে ভাগ করা যায়, একটা হলো প্রধান ক্রিয়া, একটা হলো সাহায্যকারী ক্রিয়া। তাহলে সাবজেক্টের পরে যখন সাহায্যকারী ক্রিয়া থাকবে সাধারণ বাক্যে, তখন প্রশ্ন করার সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট নিয়ে এলাম, ঠিক আছে, কিন্তু সাবজেক্টের পরে যখন সরাসরি মূল ক্রিয়া থাকবে তখন আমরা কি করব? সেটাই তো প্রশ্ন। তাহলে বলি যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, am is আর was were, তাহলে সেটাও আগে চলে আসবে, তারপর সাবজেক্টে চলে আসবে, যা থাকবে তাই, শেষে জিজ্ঞাসার চিহ্ন। এটা যদি থাকতো আই হ্যাভ, তাহলে হ্যাভ আই হয়ে যেত, মানে হ্যাভ ভার্ব যদি থাকতো। যদি থাকতো আই ওয়াজ, তাহলে ওয়াজ আই হয়ে যেত। যদি থাকতো মডাল অক্সিলারি হি ক্যান, তাহলে ক্যান হি হয়ে যেত। কিন্তু আরেক ধরনের সাহায্যকারী ক্রিয়ার কথা আমরা বলেছি, সেটা হলো ডু ভার্ব বা ডামি ভার্ব, ডু ডাজ বা ডিড। তখন কখন ব্যবহার করা হবে এগুলো? বলি সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া যখন না থেকে যদি হয়তো থাকলো যে ইউ মেক, ছেড়ে দাও, বাকি অংশটাকে ছেড়ে দাও, যা থাকবে তাই। আমার সাবজেক্ট আর সাবজেক্টের পরে এটা হলো সাধারণ বাক্য, সাধারণ বাক্য, ইউ মেকটা সাধারণ বাক্য, তাই না? কিন্তু এখানে লক্ষ্য করো, ইউটা হলো সাবজেক্ট কর্তা আর মেকটা হলো প্রধান ক্রিয়া। এইখানটা লক্ষ্য করো, ইউটা হলো সাবজেক্ট আর এটা হলো সাহায্যকারী ক্রিয়া। প্রশ্ন করার সময় শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে এলাম, প্রশ্নবোধক চিহ্নটা বাকি যে যেখানে আসে সে সেখানে বসিয়ে দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম, প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। কিন্তু যখন সাবজেক্টের পরে প্রধান ক্রিয়া থাকবে তখন আমরা প্রশ্ন কি করে তৈরি করব? হ্যাঁ, তখন প্রশ্ন তৈরি করার জন্য আমরা একটা সাহায্যকারী ক্রিয়ার সাহায্য নেব, সেটা হলো ডু ভার্ব। আমি বলেছি এর আগে ডু ভার্ব কি কি, ডু ডাজ আর ডিড, এই তিনটে হলো কি ভার্ব? ডু ভার্ব বা ডামি ভার্ব। তাহলে যখন সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া থাকবে, সাহায্যকারী ক্রিয়ার মধ্যে কোনগুলো? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডেল অক্সিলারি। তখন শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটাকে আগে নিয়ে চলে আসবে, তারপর সাবজেক্টকে নিয়ে চলে আসবে, যে যেখানে থাকবে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে, প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। কিন্তু যখন সাবজেক্টের পরে সরাসরি প্রধান ক্রিয়া থাকবে তখন প্রশ্ন তৈরি করতে আমরা এই ডু ডাজ এবং ডিড, এই তিনটে ডু ভার্ব বা ডামি ভার্বের আমরা ইউজ করব। কি করে করব? ইউ মেক, এটা সাধারণ বাক্য, সাবজেক্ট প্রধান ক্রিয়া, সাবজেক্ট প্রথমে যদি থাকে, শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে জানবে সেটা হচ্ছে সাধারণ বাক্য। তাহলে এটাকে প্রশ্ন তৈরি করার জন্য কি করব? তখন আমরা এইভাবে সাহায্য নেব। দেখো মেকটা কোন ফর্মে রয়েছে, এইগুলো জানতে গেলে ভার্বের কনজুগেশন অফ ভার্ব তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলো নিয়ে আলাদা আমি একটা ভিডিও বানাবো তোমাদের, বা তোমাদেরকে আমি আপলোড করে দেবো পিডিএফ, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। তো কিন্তু বাড়িতে এগুলো পড়তে হবে। তো মেক, মেড, মেড, ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। তাহলে আমরা সাবজেক্টের পরে যখন সরাসরি মূল ভাব থাকবে, যদি সেটা প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে প্রশ্নটা শুরু করব ডু দিয়ে, প্রশ্নটা শুরু করব ডু দিয়ে, ডু। এরপরে সেই সেম ব্যাপার, এখানে তো সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হচ্ছিল। সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে, সাধারণ বাক্য থেকে প্রশ্ন তৈরি করার নিয়মটা হচ্ছে সাধারণ বাক্যে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্নবোধক বাক্যে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট। তো এখানে শুধুমাত্র সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া থাকলে আমরা এই তিনটে ব্যবহার করব প্রশ্ন তৈরি করার জন্য। কখন? যখন ভার্বের শেষে এস বা ইস যোগ থাকবে মূল ভার্বটার শেষে, তখন ডাজ দিয়ে শুরু করব। যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে মেক, তাই ডু দিয়ে করলাম। এটা যদি মেক্স থাকতো তাহলে প্রশ্নটা শুরু হতো ডাজ দিয়ে। এটা যদি মেকের পাস্ট টেন্স থাকতো ডিড, তাহলে প্রশ্নটা শুরু হতো ডিড দিয়ে। তাহলে প্রথমে সাহায্যকারী ক্রিয়া বসালাম ডু, এরপরে সাবজেক্ট,
ডু ইউ। এরপরে একটা জিনিস লক্ষ্য করবে, সবসময় ডু ভার্ব দিয়ে প্রশ্নটা যদি শুরু হয় তখন সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মই ব্যবহার করতে হবে। ডু ইউ মেক, যা থাকবে তাই শেষে দিয়ে দিলে, যে জায়গায় যে থাকবে সে জায়গায় সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র এই ডুটা না ডু দিয়ে শুরু হবে, না ডাস দিয়ে শুরু হবে, না ডিড দিয়ে শুরু হবে, এটা লক্ষ্য রাখবে। এটা যদি থাকতো ইউ মেড, তাহলে প্রশ্নটা কি দিয়ে হতো বলতো? এটা তো সাধারণ বাক্য, প্রশ্নটা কি দিয়ে শুরু হতো? মেডটা সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া রয়েছে, তাহলে ডু ভার্ব ব্যবহার করা হবে প্রশ্ন তৈরি করার জন্য। ডু, ডাস কিংবা ডিড। এখানে মেড রয়েছে, মেডটা হলো ডু এর পাস্ট টেন্স, তাহলে প্রশ্নটা পাস্ট টেন্সে হলে কি দিয়ে শুরু হবে? ডিড দিয়ে। তাহলে ডিড দিয়ে শুরু হলো, এরপর সাবজেক্ট ডিড ইউ। এখানটা লক্ষ্য রাখতে হবে সবসময় মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এই মেডটা কোথা থেকে এসছে? মেক থেকে এসছে, প্রেজেন্ট ফর্ম হলো মেক, এটা লক্ষ্য রাখতে হবে। যা থাকবে তাই শেষে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কিছুই নেই, এখানে লক্ষ্য রাখতে হবে। কারণ ডিড যুক্ত মেক সমান হচ্ছে ডিডের সাথে মেক যুক্ত হয়ে মেড হয়। আর একটা যদি দেখাই আমি, যে যদি এখানে প্রশ্নটা শুরু হতো, আমি থাকতো যে হি মেক্স, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কর্তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কর্তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে ভার্বের শেষে এস বাই ইএস যোগ হবে। টেন্সের ক্লাস তোমরা অবশ্যই দেখবে, টেন্সটা জানা একান্তই জরুরি, এবং টেন্সের একটা ছক তৈরি করে দিয়েছি, সেই টেন্সটা খুব সহজেই মনে থেকে যাবে। এটা হলো সাধারণ বাক্য। এটাকে প্রশ্ন তৈরি করতে হলে কি করবো? হ্যাঁ স্যার, সাবজেক্টের পরে সরাসরি মূল ক্রিয়া রয়েছে, তাহলে প্রশ্ন তৈরি করার জন্য আমরা এই ডু ভার্বের সাহায্য নেব, ডু ভার্ব নামক সাহায্যকারী ক্রিয়ার সাহায্য নেব। ডু কিংবা ডাস কিংবা ডিড। প্রেজেন্ট ফর্ম থাকলে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু করতাম, কিন্তু এস বাই ইএস যোগ রয়েছে, লক্ষ্য করো, তাই প্রশ্নটা শুরু হবে ডিড দিয়ে। এখানে যেমন পাস্ট টেন্সে আছে বলি সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব, কিন্তু পাস্ট টেন্স আছে বলি প্রশ্নটা শুরু হয়েছিল ডিড দিয়ে। এখানে ভার্বের শেষে এস বাই ইএস যোগ আছে, তাই আমরা কি করব? প্রশ্নটা শুরু করব ডাস দিয়ে। ডাস, এস বাই ইএস যোগ থাকলে ডাস দিয়ে প্রশ্নটা শুরু হবে। সাবজেক্টের পরে যখন সরাসরি মূল ক্রিয়া থাকবে এবং মূল ক্রিয়ার সাথে এস বাই ইএস যোগ থাকবে, তখন প্রশ্নটা শুরু হবে ডু ভার্বের মধ্যে ডাস দিয়ে, তারপরে সাবজেক্ট ডাস ই। এখানটায় কিন্তু লক্ষ্য রাখতে হবে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ ডাস যুক্ত মেক সমানই হচ্ছে মেক্স। ডাসের সাথে মেক যুক্ত হয়ে গেছে এবং মেক্স হয়ে গেছে, শেষে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আশা রাখছি তোমরা কি করে সাধারণ বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হয় তোমরা এরপর থেকে বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, বা কোনো ক্লাসের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আমি তোমাদেরকে হেল্প করতে পারলে আমি খুবই আই উইল বি গ্রেটফুল, আমি খুবই কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।